ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 12ই পৌষ 1352 সাল বৃহস্পতিবার সেজে ঠাকুর সকালে মাতৃমন্দিরের পিছন দিকে আশ্রম প্রাঙ্গণে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন। যোগেন হালদা, চক্রপাণি দাস, বীরেন মিত্র প্রভৃতি অনেকেই কাছে আছেন। মুন্সি সাহেব নামক সেজে ঠাকুরের একজন পুরাতন সহপাঠী এসেছেন। তাকে পেয়ে তিনি খুব খুশি, প্রাণ খুলে পুরনো দিনের গল্প করছেন। আদর ভরা কণ্ঠে বলছেন, তুমি মাঝে মাঝে এসো, ছোটবেলার সাথী তুমি, দেখলে কত ভালো লাগে। আমি যে নিজে তোমার কাছে যাব সে সাধ্য আমার নাই। দেখো না কেমন অকমন্য হয়ে পড়েছি। তোমার পাতলা শরীর হলেও এখনও বেশ সুস্থ ও কর্মঠ আছো। পরমপিতা করুন বরাবর তুমি এমনি থাকো, বাল বাচ্চা নিয়ে সুখে থাকো, আর আশেপাশে সবাইকেই সেবায় খুশি করে তোলো। খোদার বান্দার কিন্তু ছুটি নেই। এই কাজ থেকে ছুটি চাইলে ছোট হয়ে যেতে হয়। সরকারি কাজ থেকে অবসর পেয়েছো, এবার পরমপিতার কাজ করো, ওতে শরীর মন ভালো থাকবে, আয়ু বেড়ে যাবে। মুন্সি সাহেব, ছুটি আমি চাই না, কাজই আমার ভালো লাগে। স্থানীয় নানা ব্যাপারে অফিসাররা আমার সাহায্য চান, আমিও না করি না। এই তো কাপড়ের ব্যাপারে রেশন কার্ড হচ্ছে, কিভাবে কি করতে হবে আমি সব বলে দিয়েছি। তা তুমি রেশন কার্ড করেছো তো? সেজে ঠাকুর, ভালো কথা জিজ্ঞাসা করছিস আমার কাছে। আমি কি কার্ড ফার্ড চিনি না, কোনো দিন দেখেছি? আমার রেশন কার্ড তুমি। আমি খাই তোমাদেরই এক মুঠো, আর পড়ি তোমরা যা পড়তে দাও, আমার আলাদা কিছু নেই। তার রেশন কার্ডের কথা যখন তুললে, অনুগ্রহ করে তুমিই আশ্রমে সবার জন্য ব্যবস্থা করে দাও। আমার এরা কেমন ল্যাংলা গোছের, কোথায় কিভাবে কি করা লাগে ভালো করে বোঝে না। তুমি মুরব্বির মতো সব শেখাইয়ে পড়াইয়া দেবা। আমাদের প্রমোদদার সঙ্গে কথা কও, তাকে সব বুঝাইয়ে দাও। এখানে কারোর কাপড়ের অভাব হলে আমি কিন্তু তোমাকে দেখাইয়ে দেব, তাতে বিরক্ত হইও না যেন। মুন্সি সাহেব, আচ্ছা, আমি প্রমোদবাবুকে সব বলে দেব, সেইভাবে করলেই হয়ে যাবে। সেজে ঠাকুর, হয়ে যাবে? কথা বুঝি না। তুমি করে দেবা? মুন্সি সাহেব, আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে কোনো দিন পারার জো নেই। সেজে ঠাকুর, তোমার ভালোবাসাই আমার বল। কথার ভিতর দিয়ে যেন অন্তরঙ্গ প্রীতির ফাঁক উড়েছে। উপস্থিত সকলে অন্তরের বড় সুখ বোধ করছেন। এমন সময় একজন এসে সেজে ঠাকুরের ফটো তোলার অনুমতি চাইলেন। সেজে ঠাকুর বললেন, আমার এই বন্ধুসহ তুললে ভালো হয়। তার ইচ্ছা অনুযায়ী একসঙ্গে দুজনের ফটো তোলা হলো। একটু পরে মুন্সি সাহেব প্রীতিমনে বিদায় নিলেন। যাবার আগে প্রমোদদার কাছে যা বলবার বলে গেলেন। সেজে ঠাকুর সন্ধ্যাবেলায় মাতৃমন্দিরের বারান্দায় উপবিষ্ট। কেষ্ট ভট্টাচার্য, অতুল বসু, সতু সান্যাল, নলিনাক্ষ চ্যাটার্জি, স্পেন্সার দা, ঢাকায় দুটি মুসলমান ভাই এবং আরও অনেকে কাছে আছেন। নারী শিক্ষা সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, মেয়েদের ভালো করে শেখাতে হয় কেমন করে সংসারটাকে সুখের করে তুলতে হয়। না বলতে প্রয়োজন বুঝে যখন যাকে যেমন সেবা করা প্রয়োজন তা যেন তারা করতে শেখে। এর জন্য জ্ঞান চাই। শরীরের কোন অবস্থায় কী রকম খাদ্য উপযোগী তা জানা দরকার। কোন খাদ্য ও কোন গাছগাছড়ায় কী গুণাগুণ তা তাদের শেখাতে হবে। প্রত্যেক পরিবারে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখা দরকার, যাতে মেয়েরা ঘরে বসে নিজেরা দু পয়সা উপায় করতে পারে। অল্পের ভিতর দিয়ে সুশৃঙ্খলভাবে সংসার কেমন করে করতে হয় তা জানা দরকার। সংরক্ষণ বুদ্ধি মেয়েদের একান্ত প্রয়োজন। কোনো জিনিস নষ্ট করতে নেই। কোন সময় কোনটা কাজে লাগবে তার কি ঠিক আছে? সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতা, সদাচার, সুরুচি ও সৌন্দর্য বোধ নির্ভর করে মেয়েদের উপর। একটা মস্ত জিনিস হলো প্রীতিপূর্ণ ব্যবহার। পুরুষ ছেলের মেজাজ যতই খারাপ হোক না কেন, বাড়ির মেয়েরা যদি সহনশীল, ধৈর্যশীল ও সুকৌশলী হয়, তাহলে বাড়ির আবহাওয়ায় অনেকখানি শান্তিপূর্ণ হতে পারে। মেয়েদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে সংসারের মধ্যে মিলমিশ ও ভালোবাসা থাকে। ভালোবাসার সংসারে বিদ্যা, বুদ্ধি, প্রাচুর্য সহজ হয়ে ওঠে, সবাই ভালো হয়ে ওঠে। মেয়েরাই হলো সংসারের লক্ষ্মী সরস্বতী। ওরা মায়ের জাত, ওদের ক্ষমতার তুলনা নেই। ওরা যদি ইচ্ছা করে ওরা জগৎটাকে স্বর্গ করে তুলতে পারে। কেষ্টদা, স্ত্রীর শ্রদ্ধা, ভক্তি ও অনুরাগ বহু অসংযত পুরুষকে সংযত করে তোলে।
শ্রেয়কে শ্রদ্ধার অভিব্যক্তি দেখানো সম্বন্ধে আমাদের শাস্ত্রে নির্দেশ আছে। স্বামী বাইরে থেকে বাড়ি ফিরবার সময় স্ত্রী কত পা এগিয়ে গিয়ে তাকে সমাদর করে নিয়ে আসবে তারও পর্যন্ত বিধান আছে। সেজে ঠাকুর হেসে বললেন, গভীর শ্রদ্ধা থাকলে এগুলি আপনা থেকেই করা আসে। আবার অন্তরের সঙ্গে ওইসব অনুষ্ঠানগুলি করতে করতে শ্রদ্ধা সঞ্জীবিত হয়ে ওঠে। তাই মাঙ্গলিক বিধানগুলি নিষ্ঠা সহকারে পালন করাই ভালো। আমার ইচ্ছা করে আমেরিকান আদর্শের মেয়েরা কিভাবে চলে সেই সম্বন্ধে স্পেন্সার আমাদের মেয়েদের কাছে গল্প করে শোনায়। স্পেন্সার বাংলা জানলে বলতে পারত। কথা হচ্ছে এমন সময় চক্রপাণীদা, সত্যরঞ্জন ভাই, ননীদা, বিরাজদা প্রভৃতি আসলেন। নলিনাক্ষদা বললেন, ওদের দেশের মেয়েদের রকম আলাদা, শিক্ষা দীক্ষাও ভিন্ন। সেজে ঠাকুর, যে দেশেই হোক মেয়েদের শিক্ষা হওয়া উচিত তাদের বৈশিষ্ট্য অনুযায়ী উৎকর্ষ এবং পোষণের জন্য চাই, এবং পুরুষদেরও শিক্ষা হওয়া উচিত তাদের স্বভাবগত বৈশিষ্ট্য বিকাশের জন্য। পুরুষদের মেয়ে সাজা ভালো নয়, আর মেয়েদের পুরুষ সাজা ভালো না। মেয়ে পুরুষের শিক্ষা স্বতন্ত্র ধরনের হওয়াই ভালো। হাজার চেষ্টা করো, পুরুষের পেটে কোনো দিন ছেলে মেয়ে হবে না, পুরুষ কোনো দিন মা হবে না। মেয়েরা মায়ের জাত, তারা যাতে ভালো গৃহিণী হয়, ভালো মা হয়, সেইভাবে তাদের শিক্ষা হওয়া দরকার। এই কাঠামোর উপর দাঁড়িয়ে বিদুষী ও কার্যক্ষম যত হয় ততই তো ভালো। বৈশিষ্ট্যকে বরবাদ করে দিলে ভালো হবে না। ঘর সামলায় মেয়েরা, ঘর যদি ঠিক থাকে মানুষ বাইরে কুদে বেড়াতে পারে। ঘরে যদি শান্তি না থাকে, সান্ত্বনা না থাকে, সেবা যত্ন না থাকে, মানুষগুলি যে শুকিয়ে যাবে। বাইরে লড়বে কিসের জোরে? মাই সন্তানের মেপে দেয়, অর্থাৎ তার নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা ও চরিত্র অনুযায়ী সন্তানরা সদ্গুরুর অধিকারী হয়। অবশ্য বিয়ে যদি বিহিত রকমের হয়ে থাকে। আর এই সন্তান বলতে কিন্তু মেয়ে পুরুষই দুই, প্রকৃতপক্ষে মৌলিক সবই মা করে দেয়, তাছাড়া আর কিছু হয় না। তারই উৎকর্ষ সাধন হয়। মেয়েরা মানুষ গজানোর পরম দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেইভাবে তাদের শিক্ষিত ও যোগ্য করে তুলতে হবে। এই গজানোর ব্যাপারের মধ্যে আবার আছে সেবা যত্ন, আদর আপ্যায়নের ভিতর দিয়ে প্রাণন সমবেগকে বাড়িয়ে তোলা। মেয়েদের সেবা কিন্তু সংসারে সবাইকে গজিয়ে তোলে। তাই মেয়েরা যেখানে সহ্য, ধৈর্য, অধ্যবসায় নিয়ে প্রীতি উচ্ছল সেবাপ্রাণ ও সম্বর্ধনা পটু সংসার, সেখানেই ততই উন্নতি মুখর। মায়ের শাসন সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর হাসতে হাসতে বললেন, আমার মা আমার উপর খুব কড়া ছিলেন। মার হাতে মার কম খায়নি, কিন্তু মাকে যে আমার কি ভালো লাগতো তার কাকে বোঝাবো। কিসে মা খুশি হবেন আমার উপর, সেই ছিল আমার প্রধান ধান্দা। শুনেছি কাঠিয়া বাবার গুরু তাকে কত মারতেন, বকতেন, তবু তিনি বলতেন, মেরা গুরু বড় দয়াল। আমারও তেমনি মনে হয়, মেরা মাই বড় দয়াল। ভাবি তার শাসনটা তো শাসন নয়, সেটাও পরম আশীর্বাদ। নলিনাক্ষদা, আপনি বলেন স্বাস্থ্যের জন্য সদাচার পালনের কথা, কিন্তু সদাচার পালন করা সত্ত্বেও তো রোগ ব্যাধি এড়ানো যায় না। শেষে ঠাকুর, শুধু সদাচার পালন করলেই হবে না, স্বাস্থ্য রক্ষার সবগুলি বিধিই পালন করতে হবে। আর সদাচার কিন্তু অল্প একটু জিনিস নয়। আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক এই তিন রকমের সদাচার আছে। এই তিনটে সংগতি যদি না হয় তাহলে কিন্তু সদাচার পূর্ণ হয় না। সঙ্গতি হলে বিভিন্ন স্তর পারস্পরিকভাবে সৎ সন্দীপনায় শক্তি সমৃদ্ধ হয়। সঙ্গতি না হলে দুর্বল দিকটা সবল দিকটাকে বিশৃঙ্খল করে দিতে চেষ্টা করে। এটা শুধু সদাচারের বেলায় নয়, সতীত্বের বেলায়ও এমনতর। আধ্যাত্মিক ও মানসিক সতীত্বকে বাদ দিয়ে শারীরিক সতীত্বের জেল্লা খোলে না, ঝুনো ওঠে না। পারুল মা, আধ্যাত্মিক ও মানসিক সতীত্ব কাকে বলে? সেজে ঠাকুর, ইষ্টপ্রাণ স্বামীপ্রীতি যদি তোমার অস্তিত্বকে এমন করে পেয়ে বসে যে স্বামীর অস্তিবৃদ্ধির প্রচেষ্টার নিরন্তর তোমাকে অনিবার্যভাবে চালিয়ে নিয়ে বেড়ায়, তাকেই বলা যায় আধ্যাত্মিক সতীত্ব। অনুরাগ স্থান পরিবর্তন করলেও, বিচিত্র হলেও, লেগে থাকা না থাকলে আধ্যাত্মিক হলো, কারণ আত্মসমর্পণ থাকলো না, অবলম্বন করে চলা হলো না। মানসিক সতীত্ব হলো সক্রিয় ও সচেতন মনন দিয়ে ওই স্বামীর সুখ সুবিধা ও বাঁচা বাড়ার চেষ্টা করা। সবসময় ওই স্বামীর স্মৃতি জাগে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র স্বামী ফুরে। নিজের ভোগ সুখের কথা মনে হয় না, সব সময় ভাবে স্বামী কিসের প্রকৃত সুখী হবে। স্বামী যেন নিজের অস্তিত্ব কোনো কিছু। আবার স্বামীর কাজে যদি কিছু লাগে, তার জন্য কি গভীর আগ্রহ। তার খাওয়া, পড়া, বেড়ানো, স্বাদ, আহ্লাদ সব স্বামী খুশিকে কেন্দ্র করে।
এ এক মহাসাধনা। স্বামীর তরফ থেকে হয়তো কোনোই শাসন নেই, তবু মনে মনে সদাই শঙ্কিত হয়ে থাকে, পাছে তার কোনো অসুবিধা হয়, তিনি মনে কোনো কষ্ট পান। এই টান যার মধ্যে ঢোকে তাকে টেনে লম্বা করে তোলে। তার বুদ্ধি, বিবেচনা, চাল চলন সবই নিখুঁত হয়ে উঠতে থাকে। দেখো না, একটা বিয়ানো গায়ের মতো বাচ্চার প্রতি টানে কেমন হুঁশিয়ার হয়ে ওঠে। ভালোবাসায় যে তপস্যা হয় তার তুলনা নেই। এই বাদ দিয়ে যে শারীরিক সতীত্ব, তার খুব একটা দাম নেই। সে যেন কাগজের পয়সা, তবু তা মন্দের ভালো। এটা যদি যায় তবে ভালো মানুষ জন্মগ্রহণ করবার জায়গা পাবে না। এই যেমন আছে তেমনি আবার পুরুষও যদি ইষ্টনিষ্ঠ না হয়, অর্থাৎ পতিত হয়, তাহলে জাতির ঊর্ধ্বমুখী ধরন নষ্ট হয়ে যেতে থাকবে। গ্রামের একটি মুসলমান ভাইকে দেখে ঠাকুর বললেন, তোকে অনেক দিন পরে দেখলাম, ভালো খবর তো? উক্ত লোকটি যে, আমি যে অনেক দিন আসবার পারিনি, তাও আপনার নজরে আছে সেজে ঠাকুর। আমার যে তোদের সকলকার কথা মনে পড়ে, মনে মনে খুঁজি। লোকটি অবাক হয়ে সেজে ঠাকুরের মুখের দিকে চেয়ে রইলেন। একজন জিজ্ঞাসা করলেন, বর্ণবিভাগ তো সব সম্প্রদায়ের মধ্যে নেই, হিন্দু সমাজে এই নিয়ে তো কড়াকড়ি কেন? সেজে ঠাকুর, বিভাগ জিনিসটা সৃষ্টির সর্বত্র আছে, মানুষের মধ্যে তো আছেই, এমনকি গাছপালা পশু পাখির মধ্যেও আছে। জন্মগত বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবস্থা যদি হয়, তাতে বেষ্টির পক্ষেও ভালো, পরিবেশ বা সমাজের পক্ষেও ভালো। অতুলদা, কেউ মরলে কান্না আসে কেন সেজে ঠাকুর? কারোর অস্তিত্ব নষ্ট হলে মনে হয় আমারই মতো একজন অস্তিত্ব লোপ পেয়ে গেল। অজ্ঞাতসারে নিজেও ওই পরিণতির কথা মনে হয়, তাতে সহানুভূতি সমভাবাপন্ন হয়ে কান্না পায়। যার সঙ্গে আমার যত সংশ্লিষ্ট, তার বিয়োগে তত লাগে। মনে হয় আমার জীবনের ভিত্তি যেন অনেকখানি খসে পড়ল, আলগা হয়ে গেল। সত্যদা, কোর্টে রেজিস্ট্রি করে যদি বিবাহ হয়, সে সম্বন্ধে আপনার কি মত সেজে ঠাকুর? বিবাহ আইনের আশ্রয়ে চুক্তির মতো করে হয়, তা আমার ভালো লাগে। দেব দ্বিজ ও সমাজের সামনে নারায়ণ সাক্ষী করে পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে ভিতর দিয়ে যদি বিবাহ হয়, পুতমন্ত্র বাক্যগুলি তাৎপর্য যদি একটু বুঝিয়ে দেওয়া হয়, মনের মধ্যে তার একটা প্রভাব পড়ে। স্বামী স্ত্রী পরস্পর যদি ভাবে যে বিবাহ বন্ধনে অচ্ছেদ্য, তবে পরস্পর পরস্পরকে সয়ে বয়ে নেওয়ার প্রবৃত্তি প্রবল হয়। বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা মোটেই ভালো নয়। ওতে সমাজ সংসারের ভিত্তি শিথিল হয়ে যায়। প্রত্যেকে সব সময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। স্বামী জানে না কখন তার স্ত্রী তাকে ত্যাগ করে চলে যাবে, স্ত্রী জানে না স্বামী কখন তাকে ত্যাগ করে চলে যাবে। সন্তানদের অবস্থা আরও দুরূহ, ভাবলে হৃদকম্প হয়। আমি বলি, বিয়ের আগে তন্ন তন্ন করে বিচার করো, ভালো করে দেখে শুনে তারপর বিধিমতো বিয়ে করো। কিন্তু বিধিমতো বিয়ে করে সে বিয়ের নাকচ করো না। অবশ্য বিয়েই যদি কোথাও অসিদ্ধ হয়, তাহলে তাকে বিয়ে বলে গণ্য করা চলে না। বিধিমতো বিয়ে হয়েও যদি বিশেষ কোনো কারণে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস অসম্ভব হয়ে ওঠে, তখন স্বামী স্ত্রীর আলাদা থাকতে পারে, কিন্তু ওই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে বহন করতে হবে। স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে যে দরদ দায়িত্ববোধ থাকলে কেউ নিজেকে অসহায় মনে করে না। আবার পরস্পর পরস্পরের দোষ ত্রুটি যদি খানিকটা হজম করে চলতে না শেখে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনের সুখের হয় না। দাম্পত্য জীবন যদি সহ্য ধৈর্যের অনুশীলন হয়, তাহলে তার ফলে পারিবারিক ও সামাজিক জীবনের লাভ হয়। যাদের সহ্য ধৈর্য থাকে, তারাই সময় বুঝে অন্যকে ভালোর দিকে নিয়ন্ত্রিত করতে পারে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।